গাজা খালির বিরোধিতা করে 5 আরব দেশের চিঠি। হামাস নির্মূলের ফন্দি আঁটছেন নেতানিয়াহু। চীন অগ্রহণযোগ্যভাবে খাল নিয়ন্ত্রণ করছে, পানামাকে বলল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভারত থেকে $450 মিলিয়ন মিসাইল কিনছে ইন্দোনেশিয়া। অভিবাসী তাড়াতে গিয়ে নিজ দেশেই তোপের মুখে ট্রাম্প। খাবার কম হওয়ায় চলে যাচ্ছিলেন বরযাত্রীরা, থানায় বিয়ে দিল পুলিশ। এবং বিজেপির ভোটের রাজনীতির বলি হচ্ছেন দিল্লির কথিত বাংলাদেশিরা। গাজা খালির বিরোধিতা করে 5 আরব দেশের চিঠি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরোধিতা করেছেন 5 আরব পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন। চিঠিটি সোমবার 3রা ফেব্রুয়ারি পাঠানো হয়। এতে সই করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হোসেন আল শেখও চিঠিতে স্বাক্ষর করেছেন। প্রথমে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে চিঠিটির খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এই কূটনীতিকেরা গত সপ্তাহান্তে মিশরের কায়রোতে এক বৈঠকে মিলিত হয়েছিলেন। প্রসঙ্গত, গত 25শে জানুয়ারি ট্রাম্প প্রথমবারের মতো গাজা উপত্যকা খালি করার প্রস্তাব দেন। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান ও মিশরে স্থানান্তরের পক্ষে মত দেন। এক প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, এটি স্বল্পমেয়াদে নাকি দীর্ঘমেয়াদে সমাধান হবে তা তিনি নিশ্চিত নন। এদিকে ফিলিস্তিনিরা বহু বছর ধরে আশঙ্কা করে আসছেন যে তাদের বাড়িঘর থেকে চিরতরে বিতাড়িত করা হতে পারে। ট্রাম্পের এই প্রস্তাবে সেই আশঙ্কার প্রতিফলন দেখা যাচ্ছে। সমালোচকরা এই পরিকল্পনাকে জাতিগত নির্মূলের প্রচেষ্টা হিসেবে দেখছেন। জর্ডান, মিশর সহ বেশ কয়েকটি আরব দেশে ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো যৌথ চিঠিতে আরব কূটনীতিকেরা স্পষ্টভাবে বলেছেন, গাজা উপত্যকা পুনর্গঠনের দায়িত্ব গাজাবাসীর হাতেই থাকতে হবে। ফিলিস্তিনিদের তাদের ভূমিতে বসবাসের অধিকার নিশ্চিত করতে হবে। চিঠিতে আরো বলা হয়েছে, গাজা পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া উচিত নয়। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন থাকা জরুরি হলেও নেতৃত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকতে হবে। 2023 সালে 7 অক্টোবর গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর পরপরই গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা টানা 15 মাস ধরে চলে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় 47,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লাখো মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে গণহত্যা ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করলেও ইসরায়েল সে অভিযোগ অস্বীকার করেছে। গত 19শে জানুয়ারি গাজায় প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে এই ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছে। ট্রাম্পের প্রস্তাব ইতোমধ্যে আরব দেশগুলোর ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে। আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। আরব নেতারা গাজায় স্থায়ী সমাধান এবং ফিলিস্তিনিদের ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত করতে চাইছেন। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের বিরোধিতার প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানায়। চীন অগ্রহণযোগ্যভাবে খাল নিয়ন্ত্রণ করছে, পানামাকে বলল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা শীর্ষ নেতাদের বলেছেন, চীন পানামা খালের উপর অগ্রহণযোগ্য প্রভাব খাটাচ্ছে ও নিয়ন্ত্রণ করছে। এই পরিস্থিতির পরিবর্তন না হলে যুক্তরাষ্ট্র পানি সীমায় তাদের প্রবেশাধিকার সুরক্ষিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে। গত রোববার তিনি এই কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রুবিও পানামা সিটিতে সে দেশের প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো ও পররাষ্ট্রমন্ত্রী হেভিয়ের মার্তিনেজ আচাকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে বিবেচনা করেছেন যে পানামা খাল এলাকার উপর চীনের প্রভাব ও নিয়ন্ত্রণের বর্তমান পরিস্থিতি খাল বিষয়ক কর্মকাণ্ডের পক্ষে একটা হুমকি। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী 82 কিলোমিটার বিস্তৃত এই পানিপথে চীনের অন্যায্য প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র কি ভাবছে, যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিতে পারে বা রুবিওর মতামত সম্পর্কে মুলিনোর প্রতিক্রিয়া কি, তা এই বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পানিপথের পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সরকার পানামাকে সমালোচনা করলেও মুলিনো সম্প্রতি তা প্রত্যাখ্যান করেছেন। পানামার নেতা বলেছেন, খালের মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো সমঝোতা করা হবে না। ট্রাম্পের পরিকল্পনার প্রতিবাদে কিছু পানামাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছেন। যুক্তরাষ্ট্রে খনন করা এই খালের মালিকানা 1999 সালে পানামার হাতে চলে যায় এবং যুক্তরাষ্ট্রকে সেই মালিকানা ফিরিয়ে দিতে ট্রাম্পের দাবিকে তারা জোরালোভাবে বিরোধিতা করছে। রোববার বৈঠক চলাকালে প্রায় 200 মানুষ পানামার পতাকা নিয়ে পানামা সিটিতে মিছিল করেছে এবং চিৎকার করে স্লোগান দিয়েছে, মার্কো রুবিও পানামা ছাড়ুন, জাতীয় সার্বভৌমত্ব দীর্ঘজীবী হোক এবং এক ভূখণ্ড এক পতাকা। ট্রাম্প ও রুবিওর ছবি দেয়া ব্যানার পুড়িয়েছে কেউ কেউ, তবে তারা যাতে প্রেসিডেন্টের ভবনে পৌঁছাতে না পারে সেজন্য পুলিশ তাদের বাধা দিয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের
শীর্ষ কূটনীতিক হিসেবে প্রথম বিদেশ সফরে রুবিও এই গোলার্ধে অবৈধ অভিবাসন সংকট বন্ধ করতে পারস্পরিক সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্বের উপরও জোর দিয়েছেন। পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, রুবিও মোলিনোকে ধন্যবাদ জানিয়েছেন যুগ্ম প্রত্যাবাসন কর্মসূচিতে তার সহায়তার জন্য, যা দারিয়েন গ্যাপ দিয়ে অবৈধ অভিবাসনের সংখ্যা হ্রাস করেছে। দারিয়েন গ্যাপ একটা প্রত্যন্ত এলাকা, সেখানে কোনো রাস্তা নেই। এটি মধ্য ও দক্ষিণ আমেরিকাকে যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রে পৌঁছাতে অভিবাসন প্রত্যাশীরা এই পথ পাড়ি দেয়। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। হামাস নির্মূলের ফন্দি আঁটছেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার বিকেলে ওয়াশিংটন পৌঁছেছেন তিনি। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবর্তন ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা। বৈঠকে গাজা উপত্যকা নিয়ে মার্কিন ইসরায়েলের পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অনেক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে হামাস নির্মূলের নতুন ফন্দি আঁটছেন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দেন। তিনি বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শাসনের অবসান এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য। শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যে শান্তির বলয় সম্প্রসারিত করব এবং গাজা সংকট সমাধানে একটি কার্যকর পথ বের করব। ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু একটি নতুন মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, যার মূল লক্ষ্য গাজার জনসংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমানো। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কৌশল অনুযায়ী গাজা থেকে ব্যাপকভাবে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া গেলে হামাস শাসনের অবসান ঘটানো সহজ হবে। এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে। তবে এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো একে দমনপীড়ন এবং জোরপূর্বক স্থানান্তরের কৌশল হিসেবে দেখছে। নেতানিয়াহু জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে তার আলোচনায় মূলত তিনটি বিষয়ে প্রাধান্য পাবে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। নেতানিয়াহু আরও বলেছেন, আমরা এমন একটি মধ্যপ্রাচ্য করতে চাই যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং সন্ত্রাসবাদ শিকড় গাড়তে পারবে না। নেতানিয়াহু বলেছেন, শক্তির মাধ্যমে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। গাজা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই আমাদের নৈতিক কর্তব্য। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের পর গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও তীব্র হতে পারে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই নতুন পরিকল্পনা আরব বিশ্বের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। খাবার কম হওয়ায় চলে যাচ্ছিলেন বরযাত্রীরা, থানায় বিয়ে দিল পুলিশ। বিয়ে বাড়িতে খাবার কম পড়েছিল, আর তাতেই রেগে চলে যাচ্ছিলেন বরের বাড়ির লোকজন। এদিকে বরযাত্রী চলে গেলে বড় বিপদ হবে, পরিবারের সম্মান যাবে। এমন পরিস্থিতিতে কনে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বরের বাড়ির লোকজনকে থানায় নিয়ে যায়। সেখানে বিয়ের আয়োজন সম্পন্ন হয়। গত রবিবার রাতে ভারতের গুজরাট রাজ্যের সুরাটের লক্ষ্মীনগরে এই ঘটনা ঘটেছে। রাহুল প্রমোদ মহন্ত ও অঞ্জলি কুমারী মিতু সিং এর বিয়ের অনুষ্ঠান চলছিল। এই আয়োজনে খাবার কিছুটা কম পড়ায় রেগে যান বরযাত্রীরা। বরের বাড়ির লোকজন জানিয়ে দেন, এই মেয়ের সঙ্গে তাদের ছেলের বিয়ে দেবেন না। এরপর কনে সোজা ফোন করেন 100 নম্বরে। পুলিশের দ্রুত ব্যবস্থা নেয়। থানার ইন্সপেক্টর আরবি গোজেয়া জানিয়েছেন, আমাদের সান্ত্বনা কেন্দ্র রয়েছে, নারী হেল্প ডেস্ক রয়েছে। এর মাধ্যমে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আমরা বরকেও বুঝিয়েছি, আমরা বুঝিয়েছি এমন ছোটখাটো বিষয়ে বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক হবে না। কনের বাবা অনেক আয়োজন করেছিলেন, বর বিষয়টি বুঝেছিলেন, কিন্তু ভারত থেকে $450 মিলিয়ন মিসাইল কিনছে ইন্দোনেশিয়া। ভারত থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল কিনতে পারে ইন্দোনেশিয়া। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কাছে $450 মিলিয়ন মিসাইল কেনা নিয়ে চূড়ান্ত আলোচনায় পৌঁছেছে ইন্দোনেশিয়া। এই চুক্তি চূড়ান্ত হলে ফিলিপাইনের পর আসিয়ানের দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়া ভারত থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল কিনতে যাচ্ছে। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত মাসে ভারতে আসেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত। ডয়চে ভেলে বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রাবোও সুবিয়ান্ত ব্রহ্মসের সিইওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সঙ্গে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান মোলাম্মদ আলীর নেতৃত্বে একটি উচ্চস্তরের প্রতিনিধি দল ব্রহ্মসে অ্যারোস্পেস সদর দপ্তর পরিদর্শন করেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই $450 মিলিয়ন ব্রহ্মস মিসাইলের চুক্তি সম্পন্ন করতে পারে ভারত ইন্দোনেশিয়া। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত রাশিয়া যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। দক্ষিণ এশিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই ক্ষেপণাস্ত্র আকর্ষণ অর্জন করেছে। অনেক বিশ্লেষকের ধারণা, চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইন্দোনেশিয়া তার নৌশক্তি ও সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করতে এই ক্ষেপণাস্ত্র কিনতে পারে। বিজেপির ভোটের রাজনীতির বলি হচ্ছেন দিল্লির কথিত বাংলাদেশিরা।
ভারতের পশ্চিম দিল্লির উত্তমনগর ইস্ট মেট্রো স্টেশন থেকে মিনিট দশেকের হাঁটা পথে সরু ঘিঞ্জি গলির ভেতরে গরিব প্রান্তিক মানুষদের একটা মহল্লা, মুখে মুখে যার নাম বাঙালি বস্তি। এলাকার কৃষ্ণা কলোনি আর কালীবস্তি ঘেঁষাই পাড়াতে মূলত পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার বা আসামের নওগাঁ, বরপেটা জেলা থেকে আসা বাংলাভাষী মুসলিমদের বসবাস, আর সেখান থেকে জনপদের এহেন নামকরণ। মূলত কনস্ট্রাকশন সাইটে মোটে মজুর খেটে জঞ্জাল কুড়িয়ে বা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে দিন কাটে বাঙালি বস্তির পুরুষরা। তবে গত প্রায় 2 মাস ধরে এই বস্তির মানুষজন ভয়ে সিটিতে আছেন, কারণ বলা নেই কওয়া নেই, দিনে দুপুরে বা রাত বিরতেও মহল্লায় হানা দিচ্ছে দিল্লি পুলিশের টিম। বস্তিতে সবার আধার বা ভারতের জাতীয় পরিচয়পত্র, ভোটার কার্ড বা রেশন কার্ড, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট এসব ঠিকঠাক আছে কিনা অভিযানে তারই পরীক্ষা চলছে দফায় দফায়। আর কোনো নথিপত্র ঠিকঠাক দেখাতে না পারলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। কালীবস্তিতে পলিথিন আর চাটের বেড়া দিয়ে খাড়া করা ছোট্ট পানের দোকান চালান দিন হাটার। প্রায় ফিসফিস করে জানালেন, ডিসেম্বর থেকে এ পর্যন্ত বস্তি থেকে প্রায় জনাভিষেক বাঙালি নারী পুরুষকে তুলে নিয়ে গেছে পুলিশ। ফেরত এসেছেন মাত্র 3 জন। এবং অবিকল একই ছবি দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকে এরকম আরো বহু গাজা খালির বিরোধিতা করে 5 আরব দেশের চিঠি। হামাস নির্মূলের ফন্দি আঁটছেন নেতানিয়াহু। চীন অগ্রহণযোগ্যভাবে খাল নিয়ন্ত্রণ করছে, পানামাকে বলল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভারত থেকে $450 মিলিয়ন মিসাইল কিনছে ইন্দোনেশিয়া। অভিবাসী তাড়াতে গিয়ে নিচে দেশেই তোপের মুখে ট্রাম্প। খাবার কম হওয়ায় চলে যাচ্ছিলেন বরযাত্রীরা, থানায় বিয়ে দিল পুলিশ। এবং বিজেপির ভোটের রাজনীতির বলি হচ্ছেন দিল্লির কথিত বাংলাদেশিরা। গাজা খালির বিরোধিতা করে 5 আরব দেশের চিঠি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরোধিতা করেছেন 5 আরব পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন। চিঠিটি সোমবার 3রা ফেব্রুয়ারি পাঠানো হয়। এতে সই করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হোসেন আল শেখও চিঠিতে স্বাক্ষর করেছেন। প্রথমে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে চিঠিটির খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এই কূটনীতিকেরা গত সপ্তাহান্তে মিশরের কায়রোতে এক বৈঠকে মিলিত হয়েছিলেন। প্রসঙ্গত, গত 25শে জানুয়ারি ট্রাম্প প্রথমবারের মতো গাজা উপত্যকা খালি করার প্রস্তাব দেন। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান ও মিশরে স্থানান্তরের পক্ষে মত দেন। এক প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, এটি স্বল্পমেয়াদে নাকি দীর্ঘমেয়াদে সমাধান হবে তা তিনি নিশ্চিত নন। এদিকে ফিলিস্তিনিরা বহু বছর ধরে আশঙ্কা করে আসছেন যে তাদের বাড়িঘর থেকে চিরতরে বিতাড়িত করা হতে পারে। ট্রাম্পের এই প্রস্তাবে সেই আশঙ্কার প্রতিফলন দেখা যাচ্ছে। সমালোচকরা এই পরিকল্পনাকে জাতিগত নির্মূলের প্রচেষ্টা হিসেবে দেখছেন। জর্ডান, মিশর সহ বেশ কয়েকটি আরব দেশে ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো যৌথ চিঠিতে আরব কূটনীতিকেরা স্পষ্টভাবে বলেছেন, গাজা উপত্যকা পুনর্গঠনের দায়িত্ব গাজাবাসীর হাতেই থাকতে হবে। ফিলিস্তিনিদের তাদের ভূমিতে বসবাসের অধিকার নিশ্চিত করতে হবে। চিঠিতে আরো বলা হয়েছে, গাজা পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া উচিত নয়। এই প্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন থাকা জরুরি হলেও নেতৃত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকতে হবে। 2023 সালে 7 অক্টোবর গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর পরপরই গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা টানা 15 মাস ধরে চলে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় 47,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লাখো মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে গণহত্যা ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করলেও ইসরায়েল সেই অভিযোগ অস্বীকার করেছে। গত 19শে জানুয়ারি গাজায় প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে এই ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছে। ট্রাম্পের প্রস্তাব ইতোমধ্যে আরব দেশগুলোর ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে। আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। আরব নেতারা গাজায় স্থায়ী সমাধান এবং ফিলিস্তিনিদের ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত করতে চাইছেন। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের বিরোধিতার প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানায়। চীন অগ্রহণযোগ্যভাবে খাল নিয়ন্ত্রণ করছে, পানামাকে বলল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা শীর্ষ নেতাদের বলেছেন, চীন পানামা খালের উপর অগ্রহণযোগ্য প্রভাব খাটাচ্ছে ও নিয়ন্ত্রণ করছে। এই পরিস্থিতির পরিবর্তন না হলে যুক্তরাষ্ট্র পানি সীমায় তাদের প্রবেশাধিকার সুরক্ষিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে। গত রোববার তিনি এই কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রুবিও পানামা সিটিতে সে দেশের প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো ও পররাষ্ট্রমন্ত্রী হেভিয়ের মার্তিনেজ আচাকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে বিবেচনা করেছেন যে পানামা খাল এলাকার উপর
চীনের প্রভাব ও নিয়ন্ত্রণের বর্তমান পরিস্থিতি খাল বিষয়ক কর্মকাণ্ডের পক্ষে একটা হুমকি। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী 82 কিলোমিটার বিস্তৃত এই পানিপথে চীনের অন্যায্য প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র কি ভাবছে, যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিতে পারে বা রুবিওর মতামত সম্পর্কে মুলিনোর প্রতিক্রিয়া কি, তা এই বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পানিপথের পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সরকার পানামাকে সমালোচনা করলেও মুলিনো সম্প্রতি তা প্রত্যাখ্যান করেছেন। পানামার নেতা বলেছেন, খালের মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো সমঝোতা করা হবে না। ট্রাম্পের পরিকল্পনার প্রতিবাদে কিছু পানামাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছেন। যুক্তরাষ্ট্রে খনন করা এই খালের মালিকানা 1999 সালে পানামার হাতে চলে যায় এবং যুক্তরাষ্ট্রকে সেই মালিকানা ফিরিয়ে দিতে ট্রাম্পের দাবিকে তারা জোরালোভাবে বিরোধিতা করছে। রোববার বৈঠক চলাকালে প্রায় 200 মানুষ পানামার পতাকা নিয়ে পানামা সিটিতে মিছিল করেছে এবং চিৎকার করে স্লোগান দিয়েছে, মার্কো রুবিও পানামা ছাড়ুন, জাতীয় সার্বভৌমত্ব দীর্ঘজীবী হোক এবং এক ভূখণ্ড এক পতাকা। ট্রাম্প ও রুবিওর ছবি দেওয়া ব্যানার পুড়িয়েছে কেউ কেউ, তবে তারা যাতে প্রেসিডেন্টের ভবনে পৌঁছাতে না পারে সেজন্য পুলিশ তাদের বাধা দিয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে প্রথম বিদেশ সফরে রুবিও এই গোলার্ধে অবৈধ অভিবাসন সংকট বন্ধ করতে পারস্পরিক সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্বের উপরও জোর দিয়েছেন। পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, রুবিও মুলিনোকে ধন্যবাদ জানিয়েছেন যুগ্ম প্রত্যাবাসন কর্মসূচিতে তার সহায়তার জন্য, যা দারিয়েন গ্যাপ দিয়ে অবৈধ অভিবাসনের সংখ্যা হ্রাস করেছে। দারিয়েন গ্যাপ একটা প্রত্যন্ত এলাকা, সেখানে কোনো রাস্তা নেই। এটি মধ্য ও দক্ষিণ আমেরিকাকে যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রে পৌঁছাতে অভিবাসন প্রত্যাশীরা এই পথ পাড়ি দেয়। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। হামাস নির্মূলের ফন্দি আঁটছেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার বিকেলে ওয়াশিংটন পৌঁছেছেন তিনি। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবর্তন ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা। বৈঠকে গাজা উপত্যকা নিয়ে মার্কিন ইসরায়েলের পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অনেক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে হামাস নির্মূলের নতুন ফন্দি আঁটছেন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দেন। তিনি বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শাসনের অবসান এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য। শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যে শান্তির বলয় সম্প্রসারিত করব এবং গাজা সংকট সমাধানে একটি কার্যকর পথ বের করব। ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু একটি নতুন মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, যার মূল লক্ষ্য গাজার জনসংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমানো। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কৌশল অনুযায়ী গাজা থেকে ব্যাপকভাবে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া গেলে হামাস শাসনের অবসান ঘটানো সহজ হবে। এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে। তবে এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো একে দমনপীড়ন এবং জোরপূর্বক স্থানান্তরের কৌশল হিসেবে দেখছে। নেতানিয়াহু জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে তার আলোচনায় মূলত 3টি বিষয় প্রাধান্য পাবে, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। নেতানিয়াহু আরও বলেছেন, আমরা এমন একটি মধ্যপ্রাচ্য করতে চাই যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং সন্ত্রাসবাদ শিকড় গাড়তে পারবে না। নেতানিয়াহু বলেছেন, শক্তির মাধ্যমে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। গাজা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই আমাদের নৈতিক কর্তব্য। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের পর গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও তীব্র হতে পারে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই নতুন পরিকল্পনা আরব বিশ্বের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। খাবার কম হওয়ায় চলে যাচ্ছিলেন বরযাত্রীরা, থানায় বিয়ে দিল পুলিশ। বিয়েবাড়িতে খাবার কম পড়েছিল আর তাতেই রেগে চলে যাচ্ছিলেন বরের বাড়ির লোকজন। এদিকে বরযাত্রী চলে গেলে বড় বিপদ হবে, পরিবারের সম্মান যাবে। এমন পরিস্থিতিতে কনে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বরের বাড়ির লোকজনকে থানায় নিয়ে যায়। সেখানে বিয়ের আয়োজন সম্পন্ন হয়। গত রবিবার রাতে ভারতের গুজরাট রাজ্যের সুরাটের লক্ষ্মীনগরে এ ঘটনা ঘটেছে। রাহুল প্রমোদ মহন্ত ও অঞ্জলি কুমারী মিতু সিং এর বিয়ের অনুষ্ঠান চলছিল। এই আয়োজনে খাবার কিছুটা কম পড়ায় রেগে যান বরযাত্রীরা। বরের বাড়ির লোকজন জানিয়ে দেন, এই মেয়ের সঙ্গে তাদের ছেলের বিয়ে দেবেন না। এরপরই কনে সোজা ফোন করেন 100 নম্বরে। পুলিশের দ্রুত ব্যবস্থা নেয়। থানার ইন্সপেক্টর আরবি গোজেয়া জানিয়েছেন, আমাদের সান্ত্বনা কেন্দ্র রয়েছে, নারী হেল্প ডেস্ক রয়েছে। এর মাধ্যমে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আমরা বরকেও বুঝিয়েছি, আমরা বুঝিয়েছি এমন ছোটখাটো বিষয়ে বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক হবে না। কনের বাবা অনেক আয়োজন করেছিলেন, বর বিষয়টি বুঝেছিলেন, কিন্তু ভারত থেকে $450 মিলিয়ন মিসাইল কিনছে ইন্দোনেশিয়া।
ভারত থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল কিনতে পারে ইন্দোনেশিয়া। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কাছে $450 মিলিয়ন মিসাইল কেনা নিয়ে চূড়ান্ত আলোচনায় পৌঁছেছে ইন্দোনেশিয়া। এই চুক্তি চূড়ান্ত হলে ফিলিপাইনের পর আসিয়ানের দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়া ভারত থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল কিনতে যাচ্ছে। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত মাসে ভারতে আসেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ডয়চে ভেলে বলছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রাবোও সুবিয়ান্তো ব্রহ্মসের সিইওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সঙ্গে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি উচ্চস্তরের প্রতিনিধি দল ব্রহ্মস এরোস্পেস সদর দপ্তর পরিদর্শন করেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই $450 মিলিয়ন ব্রহ্মস মিসাইলের চুক্তি সম্পন্ন করতে পারে ভারত ইন্দোনেশিয়া। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত রাশিয়া যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। দক্ষিণ এশিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই ক্ষেপণাস্ত্র আকর্ষণ অর্জন করেছে। অনেক বিশ্লেষকের ধারণা, চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইন্দোনেশিয়া তার নৌশক্তি ও সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করতে এই ক্ষেপণাস্ত্র কিনতে পারে। বিজেপির ভোটের রাজনীতির বলি হচ্ছেন দিল্লির কথিত বাংলাদেশিরা। ভারতের পশ্চিম দিল্লির উত্তমনগর ইস্ট মেট্রো স্টেশন থেকে মিনিট 10-এর হাঁটা পথে সরু ঘিঞ্জি গলির ভেতরে গরিব প্রান্তিক মানুষদের একটা মহল্লা, মুখে মুখে যার নাম বাঙালি বস্তি। এলাকার কৃষ্ণা কলোনি আর কালীবস্তি ঘেঁষাই পাড়াতে মূলত পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার বা আসামের নওগাঁ, বরপেটা জেলা থেকে আসা বাংলাভাষী মুসলিমদের বসবাস, আর সেখান থেকে জনপদের এহেন নামকরণ। মূলত কনস্ট্রাকশন সাইটে মোটে মজুর খেটে জঞ্জাল কুড়িয়ে বা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে দিন কাটে বাঙালি বস্তির পুরুষরা। তবে গত প্রায় 2 মাস ধরে এই বস্তির মানুষজন ভয়ে সিটিতে আছেন, কারণ বলা নেই কওয়া নেই, দিনে দুপুরে বা রাত বিরেতেও মহল্লায় হানা দিচ্ছে দিল্লি পুলিশের টিম। বস্তিতে সবার আধার বা ভারতের জাতীয় পরিচয়পত্র, ভোটার কার্ড বা রেশন কার্ড, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট এসব ঠিকঠাক আছে কিনা অভিযানে তারই পরীক্ষা চলছে দফায় দফায়। আর কোনো নথিপত্র ঠিকঠাক দেখাতে না পারলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। কালীবস্তিতে পলিথিন আর চাটের বেড়া দিয়ে খাড়া করা ছোট্ট পানের দোকান চালান দিনহাটার। প্রায় ফিসফিস করে জানালেন, ডিসেম্বর থেকে এ পর্যন্ত বস্তি থেকে প্রায় জনাভিষেক বাঙালি নারী পুরুষকে তুলে নিয়ে গেছে পুলিশ। ফেরত এসেছেন মাত্র 3 জন। এবং অবিকল একই ছবি দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকে এরকম আরো বহু বাঙালি বস্তিতেই।